সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটি হলো এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাদের গত দিনে আমরা আলোচনা করেছিলাম ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে। তো সেখানে ওটা শেষ হওয়ার পরে আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি এসইও নিয়ে আলোচনা করব। তো আজকে সেটি শুরু করছি। তো এসইও মূলত একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিন, ইয়াহু সার্চ, আস্ক, এই সকল সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের কন্টেন্টের রিলেটেড কোনো কিছু দিয়ে সার্চ দিলে র্যাঙ্কিংয়ে যদি সবার উপরে চলে আসে অথবা এক দুইয়ের মধ্যে থাকে, তাহলে আমাদের এসইও 100% বা সর্বোচ্চ বলে বিবেচনা করা হবে। অর্থাৎ এই যে রেজাল্টটা, মানে আমরা যখন একটা টপিকস লিখে সার্চ দিই, সার্চ বক্সে লিখে সার্চ দিই, তখন রেজাল্টটা 1 2 এরকম করে পরপর তালিকা আকারে চলে আসে। এই তালিকাটাই হলো একটা র্যাঙ্কিং। উপরের দিকে যদি থাকে তাহলে এটা টপ টপ র্যাঙ্কিংয়ের, আর নিচের যেটা সেটা হলো সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের। তো আমাদের উদ্দেশ্য হবে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ র্যাঙ্কিংয়ে যেন উপরের দিকে থাকে, টপে থাকে। তো সেটার জন্য অনেক কাজ করতে হয়, অনেক প্লাগ ইন ইনস্টল করতে হয়। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, তো ওয়ার্ডপ্রেসে এরকম অনেক ভালো ভালো ফ্রি প্লাগ ইন রয়েছে, যে প্লাগ ইনগুলো ইনস্টল করলে এই কাজগুলো আমরা সহজে বাস্তবায়ন করতে পারবো। তো এই ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা দুই রকমের। একটা হলো অনলাইন অন পেজ এসইও, যেটা আমার ড্যাশবোর্ডে বসে কাজ করতে হবে। আরেকটা হলো যে বিভিন্ন সাইটে যে তাদের কিছু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন ফলো করে আমাকে কাজ করতে হবে। তো তার আগে আমি মানে কাজ শুরু করব আমি, তার আগে যে জিনিসগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত বলে আমি মনে করি, কিছু নতুন নতুন টার্ম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন প্রথমেই আমাদের যে ওয়েবসাইটগুলা, মানে সরি, আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে তার ড্যাশবোর্ডে অবশ্যই আমাদেরকে এইখানে একটা প্লাগইনের কথা বলা হয়েছে, র্যাঙ্ক ম্যাথ। এটা সম্পূর্ণ ফ্রি এবং অনেক বেশি ফিচার রয়েছে এটার। তারপরে আছে আরেকটি এসইও, ইয়স্ট এসইও, ইয়স্ট এসইও। আরো 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 প্লাগইন আছে, যেমন এখানে আমি আরেকটা প্লাগইনের নাম দেখলাম, সেটার নাম হলো অল ইন ওয়ান এসইও, অর্থাৎ এআইও এসইও, সম্পূর্ণ এসইও টুল কিট। এটা একটা পরিপূর্ণ টুল কিট এবং এটার মধ্যে যা আছে সেটা হলো এক্সএমএল, সাইট ম্যাপ, স্কিমা, মার্কআপ, লোকাল এসইও, ও কমার্স এসইও ইত্যাদি। তবে মুশকিল হলো এটার বেশিরভাগ ফিচারই পেইড, অর্থাৎ ফ্রি না। তারপরে আছে ইয়স্ট এসইও, খুবই জনপ্রিয় প্লাগইন, রিয়েল টাইম কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারে, টেকনিক্যাল এসইও অটোমেশন করতে পারে, এক্সএমএল সাইট ম্যাপ ও স্কিমা সাপোর্ট দেয়। অর্থাৎ এটাতেও এসইও রিলেটেড সম্পূর্ণ কাজ করা যায়, কিন্তু এটাও পুরোপুরি ফ্রি না। তারপরে ফাইনালি যেটা, সেটা সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হলো ফ্রি ভার্সনের র্যাঙ্ক ম্যাথ, এবং অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো সবগুলোই ফ্রি। যেমন এখানে বলা হয়েছে রিডিরেক্ট, তারপরে 404 মনিটরিং, স্কিমা, মার্কআপ ইত্যাদি। এই যে রিডিরেক্ট, অর্থাৎ আমি যদি এরকম হয় যে একটা পেজ খুঁজে পাচ্ছি না, তাহলে আমি এই অবস্থায় কোথায় যাবে সেটা ব্যবস্থাপনা করা, তারপর 404 পেজ মনিটরিং করা, তারপরে স্কিমা, মার্কআপ, এই জিনিসগুলো এডিশনাল, এই জিনিসগুলো সবই
উপরে সবগুলো তো আছেই, তারপরেও এই জিনিসগুলো এডিশনাল, এগুলো সবই ফ্রি। তো পরামর্শ হলো একসাথে একাধিক এসইও প্লাগইন ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানলাম যে এসইও আমাদেরকে যদি আমাদের ওয়েবসাইটে আমরা যদি এসইওর কাজ করতে চাই, অবশ্যই আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে। সেই ক্ষেত্রে বেস্ট হলো র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। তারপর আরো কিছু কথা রয়েছে, সেটা হলো যে সার্চ কনসোল কানেক্ট করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। তো এই দুইটা জিনিস লাগবে। তো এই দুইটা জিনিস মূলত কি, যেটা বলা হয়েছে সার্চ গুগল সার্চ কনসোল জিএসএস, এটা মূলত একটি ওয়েবসাইটের উপস্থিতি এবং পারফরমেন্স মনিটরিং করে। অর্থাৎ আমার সাইটটাকে গুগলের যে সার্চ বক্স আছে সেখানে গিয়ে কেউ সার্চ দিল কিনা, বা ওই রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কেউ সার্চ করেছে কিনা, এগুলা উপস্থিতি এবং পারফরমেন্স মনিটরিং করা। আর গুগল অ্যানালিটিক্স এটা হলো মূলত আমার ওয়েবসাইটের ভিতরেই ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করলে পরে সে কি করবে, ওয়েবসাইটের ব্যবহারকারীর আচরণ এবং ট্রাফিক বিশ্লেষণ করবে। অর্থাৎ যারা ওয়েবসাইটটা ভিজিট করবে এবং যারা ওই ওয়েবসাইট ভিজিটের পরে শুধু কি ভিজিট করবে না কোনো কাজ করবে, যে উদ্দেশ্যে ভিজিট করলো সেটা কি পরিপূর্ণভাবে করলো কিনা, এই সকল বিস্তারিত বিশ্লেষণ করবে গুগল অ্যানালিটিক্স এই এই টুলটি। তাহলে এই দুইটা টুলই একটার সাথে কানেক্ট করতে হবে এবং এটা ইনস্টল করতে হবে। তো এই কাজগুলো আমরা মূলত প্লাগইন ইনস্টল করলেই আমরা পেয়ে যাব। আরো এই দুইটা সম্বন্ধে আরো বিস্তারিত অনেক কিছু আছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। মূলত এটা দিয়ে গুগল সার্চ কনসোল দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। আর এটা দিয়ে গুগল অ্যানালিটিক্স দিয়ে মূলত ইউজার বিহেভিয়ার এবং কনভার্সন মনিটরিং করা হয়। তো এই হলো এই দুইটা জিনিস নিয়ে আলোচনা। তারপরে যেটা আসে সেটা হলো যে আমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা যখন অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই রকমের, একটা হলো অন পেজ অপটিমাইজেশন আর একটা হলো অফ পেজ অপটিমাইজেশন, যেটা আমার ওয়েবসাইটের বাহিরে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের ভিতরে যদি আমি অপটিমাইজেশন করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এসইওর গাইডলাইন ফলো করে আমাদের পেজে এবং পোস্টে যে কন্টেন্টগুলো ব্যবহার করব সেই কন্টেন্টগুলোকে সঠিকভাবে তাদের গাইডলাইন অনুযায়ী ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সঠিক কিওয়ার্ড নির্বাচন করুন। অর্থাৎ যদি এরকম একটা টপিকস হয় যে ওয়েব ডিজাইন, তাহলে ওয়েব ডিজাইন একটা টার্ম, যেটার একটা ডেফিনেশন আছে, যেটা সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু আলোচনা করা যায়। যদি সেটা একটা কোর্স হয় তাহলে কোর্স রিলেটেড অনেক কিছু থাকতে পারে। তো এই যে শব্দটা ওয়েব ডিজাইন, এটা একটা কিওয়ার্ড হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এই কিওয়ার্ডটা আমি কিভাবে ব্যবহার করবো, এটার কিছু গাইডলাইন রয়েছে। তো তারা একটা টার্ম এখানে ব্যবহার করেছে, সেটার নাম হলো লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে এমন একটা কিওয়ার্ড আমাকে ব্যবহার করতে হবে যেটা মিনিমাম তিনটা শব্দ থাকবে, তিনের অধিকও থাকতে পারে। এবং এইভাবে যদি আমি কিওয়ার্ডটা ব্যবহার করি তাহলে দেখা যাবে কি যে আমার কিওয়ার্ডটা হয়তো বা একটু আনকমন হবে, কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে একেবারে যাদের প্রয়োজন, যারা জানে আমাদের সম্বন্ধে, যারা জানে বা ওই রিলেটেড বিষয় সম্বন্ধে যাদের আগ্রহ রয়েছে, তারাই কেবল ওই সকল শব্দ ব্যবহার করে সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজবে, এবং তারা যেহেতু তাদের প্রয়োজনে খুঁজতেছে, অতএব তারা যখন ওয়েবসাইটটি ভিজিট করবে তাদের পারপাসটাকে পরিপূর্ণভাবে সার্ভ করার চেষ্টা করবে।
এতে করে এই ধরনের যে ইউজারের কারণে আমার গুগলে যে এসইওর যে র্যাঙ্কিংটা সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে লং টেল কিওয়ার্ড এটা একটা ব্যবহারের কারণে দেখা গেল কি যে আমার গুগলে র্যাঙ্কিং বাড়ছে, তার মানে আমার যে শব্দ বা যে আমি যে বাক্য বা আমি প্যারাগ্রাফ ব্যবহার করব সেখানে আমি এটা ফলো করার চেষ্টা করব। আরেকটি টার্ম রয়েছে, সেটা হলো সেটা হলো যে বলা হচ্ছে যে ল কম্পিটিশন কিওয়ার্ড। ল কম্পিটিশন কিওয়ার্ড মানে একটু আগে যেটা বলার চেষ্টা করলাম যে যেমন লং টেল কিওয়ার্ড মানে যে কিওয়ার্ডগুলো মোর স্পেসিফিক মানে একেবারে নির্দিষ্ট করা কিন্তু আনকমন, এরকম ল কম্পিটিশন কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডগুলা দেখা যাচ্ছে কি সচরাচর কেউ সার্চ ইঞ্জিনে সার্চ দেয় না, এই জন্য এদের কম্পিটিশন ল। বাট এই কিওয়ার্ডগুলা মোর স্পেসিফিক হওয়াতে এদের ফাইনাল যে এসইও র্যাঙ্কিং সেটা অনেক বেশি ভালো হয়। তো এখানে বলছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কম হয় এতে করে। এসইও টুল যেমন এইচ এইচ রেফ এবং এসি মার্স মোজে কিওয়ার্ড ডিফিকাল্ট স্কোর থাকে। এগুলা বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এখানে। তো যাই হোক, পরবর্তীতে আমি আসি যে এইখানে তাহলে আমি দুইটা জিনিস জানলাম, একটা ল কম্পিটিশন যে সকল শব্দ আছে সেইগুলা ব্যবহার করব, আর সেটার মানেটাই হলো লং টেল কিওয়ার্ড ব্যবহার করা, মিনিমাম 3 শব্দের কিওয়ার্ড ব্যবহার করা। তারপরে টাইটেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে 5 থেকে 60 অক্ষরের মধ্যে থাকতে হবে টাইটেল, এবং সেটা প্রধান কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন। এখন আমার এইখানে একটা কিওয়ার্ডের কথা বলেছিলাম যে ওয়েব ডিজাইন। যদি এই ওয়েব ডিজাইনে মোট শব্দ আছে অক্ষর আছে কয়টি? এখানে 3, এইখানে 6, তার মানে 9টি। আমাকে বলছে যে 50 থেকে 60 অক্ষরের মধ্যে রাখুন। তাহলে আমি যদি এরকম বড় একটা লং টেল কিওয়ার্ড ব্যবহার করি, বেস্ট ওয়েব ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়তো 50 বা 60-এর ভিতরে। তো এই ধরনের টাইটেল ব্যবহার করতে বলছে। তারপরে মেটা ডেসক্রিপশন। আমরা যখন গুগলে যে কোনো একটি টপিকস লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এক এক করে যে লিস্ট আকারে যে রেজাল্টগুলো আসে, সেই রেজাল্টগুলো কিন্তু আমরা যে কোনো ডিজাইন নিয়ে আমি একটা সার্চ দিয়ে দেখি, প্র্যাকটিক্যালি আমি দিয়ে দেখি। যেমন এটা দিয়ে আমি সার্চ দিলাম গুগলে, এখানে অনেকগুলা টপিকস আসছে। এই যে অনেকগুলা সাইট এখানে রেজাল্ট আকারে দেখাচ্ছে। এগুলা হলো গুগলের র্যাঙ্কিং, যেটা সবার উপরে আছে উইকিপিডিয়া, এটা র্যাঙ্কিং সবচেয়ে বেশি। তারপরে আছে গ্রি ফর গ্রি। তো এই ধরনের যে এই যে র্যাঙ্কিংটা হলো এই শব্দের কারণে, এই কিওয়ার্ডটির কারণে। এবং এইখানে দেখা যাচ্ছে কি যে এই রিলেটেড 2-3 লাইন এখানে দেওয়া আছে, অতিরিক্ত 2-3 লাইন, এবং এখানে ক্লিক করলে পরে পুরা ডিটেলস দেখাবে। সেম ভাবে এখানেও এই যে 2-3 লাইন এখানে এই সম্বন্ধে 2-3 লাইন আছে, এই 2-3 লাইন কি বলা হয়? মেটা ডেসক্রিপশন। অর্থাৎ গুগলের রেজাল্ট যেটা, সার্চের রেজাল্ট যেটা, রেজাল্টের ওই জায়গায় টাইটেলের নিচে যে 2-3 লাইন থাকে, ওই 2-3 লাইন কি বলা হয়? মেটা ডেসক্রিপশন। এবং এই মেটা ডেসক্রিপশন ওই আকারে আসার জন্য আমাকে আমার পোস্ট এবং পেজের কন্টেন্টের মধ্যে অবশ্যই 150 থেকে 140 থেকে 160 অক্ষরের আমার মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, এবং সেটা আকর্ষণীয় এবং ক্লিকযোগ্য হতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে মোরে ক্লিক দিলে ডিটেলস দেখাবে, তার মানে এটা ক্লিকেবল। এটা ক্লিক করলে
ডিটেলস দেখাবে, তার মানে এটা ক্লিকেবল। এবং এটা অবশ্যই মানে মূল জিনিসটা এখানে উপস্থাপন করেছে, আকর্ষণীয় এবং ক্লিকযোগ্য হতে হবে। অবশ্যই এই 2-3 লাইন, এখানে যে 2-3 লাইন দেওয়া হয়েছে, আমরা অনেক সময় কোনো একটা ডেফিনেশন জানার জন্য আমরা সার্চ দিই এবং সময় স্বল্পতার জন্য জাস্ট আমরা মেটা ডেসক্রিপশনটা দেখি যে মেটা ডেসক্রিপশনটা কোনটার ভালো, তখন যেটার ভালো মনে হয় আমরা সেটা কিন্তু চুজ করি। ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে যে আকর্ষণীয় এবং ক্লিকযোগ্য হতে হবে। তারপরে বলছে যে সরি, আমার যে মেটা ডেসক্রিপশনটা, আমার যে কন্টেন্টটা থাকবে তার একটি হেডিং থাকবে, সেটা H1 ব্যবহার করতে হবে এবং তারপরে H2 H3 সঠিকভাবে সাজাইতে হবে। এটা হলো হেডিং এর ক্ষেত্রে। হেডিং যখন আমরা দিব আমাদের H1 H2 H3 ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের এগুলাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। এই যে এখানে এই যে এটা একটা টাইটেল এবং এটার একটা হয়তোবা H1 ব্যবহার করছে, ভিতরে H3 বা H4 এরকম থাকতে পারে, সেগুলো আমাকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তারপরে যেটা কন্টেন্টের মধ্যে থাকতে পারে সেটা হলো ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনটা হলো যে আমাকে অবশ্যই ইমেজের মধ্যে অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে উদাহরণে দেখিয়েছি যে এই ট্যাগের মধ্যে যদি এটা ইমেজের এসআরসি হয়, আর তাহলে অল্টারটা কি হবে, ডেসক্রিপশন অফ ইমেজ, ইমেজের বর্ণনা, অর্থাৎ ইমেজটা কিসের ইমেজ সেটার একটা বর্ণনা, সেটা অল্টারনেটিভলি এখানে এটা দেওয়া থাকবে। এবং এটা বলছে কি যে অবশ্যই থাকতে হবে, এই অ্যাট্রিবিউটটা অবশ্যই এই লিঙ্কের মধ্যে থাকতে হবে। এটা এটা থাকলে পরে কি হবে যে যদি পেজটাকে নাও পাওয়া যায়, যদি ইমেজটাকে নাও পাওয়া যায়, ডেসক্রিপশন থেকে বের করা সম্ভব। তারপরে ইমেজ সাইজ কম রাখুন, ইমেজ সাইজগুলোকে অবশ্যই কম্প্রেস করে নিতে হবে এবং তুলনামূলক সাইজ কম হইতে হবে। তাহলে কি হবে, আমার পেজটা, আমার ইমেজটা ওয়েবসাইটে দ্রুত লোড হবে। তারপরে ইন্টারনাল লিঙ্কিং করানো, যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোর সাথে একটার সাথে আরেকটার ইন্টারনাল লিঙ্কিং করানো। যেমন এখানে একটা ভিতরে হয়তো এরকম থাকতে পারে কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা। এখন এটাতে ক্লিক করলে পরে এসইও কোর্স .html আরেকটা পেজে চলে যাচ্ছে। তাহলে ওয়েবসাইটের ভিতরে একাধিক পেজ থাকে, একটার সাথে আরেকটার কি হয়ে গেল, এটার মাধ্যমে লিঙ্কিং হয়ে গেল। আমি যখনই এই কন্টেন্টে ক্লিক করলাম আরেকটা পেজে চলে গেল। এটাই বলছে যে ইন্টারনাল লিঙ্কিং এর ব্যবস্থা থাকতে হবে, যেন নেভিগেট করা যায়, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায়। এরকম সম্পর্কিত পোস্টের লিঙ্ক দিন, অর্থাৎ এইগুলা এইটার সাথে সম্পর্কিত যে পেজটা আছে সেটার সাথে আমি এখানে লিঙ্কিং দিচ্ছি, সেটাই বলা হচ্ছে এখানে। তারপরে আসে হলো টেকনিক্যাল এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটটি বুঝতে সাহায্য করে। কিছু টেকনিক্যাল বিষয় আছে যে জিনিসগুলো আমাকে ইউজ করতে হবে, যেগুলো ইউজ করলে পরে এসইও র্যাঙ্কিং হাই হবে। এবং সেইগুলা কি, মূলত কতগুলা টেকনিক্যাল বিষয় বা বিভিন্ন ধরনের টুল, তো সেইগুলা ব্যবহার করলে কি হবে, সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটটি বুঝতে সহায়তা করবে। অর্থাৎ আমার ওয়েবসাইটটা কিরকম, আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলা কতটুকু অপটিমাইজ এবং কত দ্রুত লোড হয়, এই যাবতীয় বিষয়গুলা বোঝার জন্য আমাকে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজটি হলো এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা। তো এক্সএমএল সাইট ম্যাপ মূলত একটা ফাইল, এই যে একটা বিশেষ ধরনের ফাইল, এবং এই ফাইলে মূলত পেজগুলোর তালিকা এক্সএমএল ফরম্যাটে থাকে, যাতে সার্চ ইঞ্জিন সহজেই সাইটটি ক্রল ও ইন্ডেক্সিং করতে পারে। এখন কথা হলো তাহলে ক্রল এবং ইন্ডেক্সিং জিনিসটা কি। ক্রলিং হলো সাইট পেজের তথ্য সংগ্রহ করা, সাইডের যে পেজগুলো রয়েছে তার তথ্যগুলোকে সংগ্রহ করে স্ক্রলিং এর মাধ্যমে।
আর এক্সএমএল এ কি করে, এক্সএমএল এর কথা বলা হচ্ছে যে যাতে সার্চ ইঞ্জিন সহজেই সাইটটি ক্রল এবং ইন্ডেক্সিং করতে পারে। অর্থাৎ এই যে এই যে কাজগুলা, তিনটা কাজ, এই তিনটা কাজই করে হলো মূলত সার্চ ইঞ্জিন। এখানে স্পেশালি গুগলের কথা বলা হচ্ছে। ধরুন গুগলের একটি লাইব্রেরি, সেখানে ক্রলিং এর কাজ হলো সাইডের পেজকে তথ্য সংগ্রহ করা, তারপরে ইন্ডেক্সিং এর কাজ হলো সাইডের যে তথ্যগুলার একটা ক্যাটালগ এবং সেই ক্যাটালগে তালিকাভুক্ত করা। ইন্ডেক্সিং হলো একটা ক্যাটালগ, সেই ক্যাটালগে যে তথ্যগুলা পেজ রিলেটেড তথ্য, পেজের নাম, পেজের তথ্য, এটার একটা তালিকা প্রস্তুত করা, এটা হলো ইন্ডেক্সিং এর কাজ। তারপরে র্যাঙ্কিং, কোন সাইট পেজ তথ্য সামনে দেখাবে তা ঠিক করা। র্যাঙ্কিং এটাও ওই সার্চ ইঞ্জিনই করবে। র্যাঙ্কিং এর কাজ হলো যে এইখান থেকে কোন পেজটিকে র্যাঙ্কিং এর সবার আগে দেখাবে সেটা সে নির্ধারিত করে দিবে। তাহলে আমরা তিনটা কাজ বুঝলাম, বেসিক কাজ। এটা হলো ক্রলিং করা, যে সাইটের বিভিন্ন পেজের তথ্য কালেকশন করে। ইন্ডেক্সিং একটা ক্যাটালগ তৈরি করে, যে ক্যাটালগের মধ্যে পেজের তালিকা থাকে। এবং র্যাঙ্কিং এর কাজ হলো কোন পেজটা আগে আসবে র্যাঙ্কিং এ সেটা নির্দিষ্ট করে। এখন কথা হলো, তাহলে আমরা এইখানে এটা ইন্টারনাল কিছু কথা বললাম যেগুলো একেবারে গুগলের ইন্টারনাল টার্ম। তো এখন এক্সএমএল এর কি কাজ, কেন আমরা এক্সএমএল ব্যবহার করব? এক্সএমএল সাইট ম্যাপ। নতুন ওয়েবসাইট দ্রুত ইন্ডেক্স হয়। কি হয়? ইন্ডেক্স হয়। ইন্ডেক্স হওয়া মানে কি? যে গুগলের যে একটা ক্যাটালগ আছে সেই তালিকাভুক্ত হওয়া। তারপরে বড় সাইটের সব পেজ সার্চ ইঞ্জিন খুঁজে পায়। বড় সাইটের ক্ষেত্রে যেহেতু এখানে এক্সএমএল আকারে পুরো পেজের তথ্য থাকে, সেক্ষেত্রে খুঁজে পেতে সহজ হয়। আপডেটেড পেজ সম্পর্কে সার্চ ইঞ্জিনকে জানায়, এবং এইখানে কোনো পেজ যদি আপডেট হয় সেই তথ্যগুলা এই এক্সএমএল সাইটম্যাপ থেকে সহজেই জানা যায়। এসইও উন্নত করতে সহায়তা করে, এসইও উন্নত করতে সহায়তা করে এই এক্সএমএল। এখন কথা হলো, আমাদের এই এসইও প্লাগইনটা, মানে আমরা এক্সএমএল এর যে সার্ভিসটা আমরা পাবো মূলত ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও যে প্লাগইন রয়েছে এগুলো ইনস্টল করলে আমরা পাবো। তারপর আরেকটি টার্ম, সেটা হলো সার্চ ইঞ্জিন বোট। এই জিনিসটা কি? সার্চ ইঞ্জিন বোট হলো স্বয়ংক্রিয় প্রোগ্রাম বা সফটওয়্যার বা যা ওয়েবসাইটগুলো ক্রল করে তথ্য সংগ্রহ করে এবং সার্চ ইঞ্জিনের ডাটাবেজে ইন্ডেক্সিং করে। অর্থাৎ এই যে এতক্ষণ যে তিনটা কাজের কথা বললাম, ক্রলিং, ইন্ডেক্সিং, এই ক্রলিং এবং ইন্ডেক্সিং এর কাজ করে হলো সার্চ ইঞ্জিন বোট। এই বুটের কাজ হলো, এটা বুট মূলত কি একটা স্বয়ংক্রিয় প্রোগ্রাম বা সফটওয়্যার, যার কাজ হলো ক্রলিং করা এবং ইন্ডেক্সিং করা। ক্রলিং করে তথ্য সংগ্রহ করবে এবং ইন্ডেক্সিং এর মাধ্যমে ডাটাবেজে ওর তালিকা অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ এটি সার্চ ইঞ্জিনের চোখের মতো কাজ করবে। প্রধান কাজ হলো স্ক্রলিং করা, ইন্ডেক্সিং করা, র্যাঙ্কিং করা। কোন পেজ সার্চ রেজাল্টে কতটা উপরে দেখানো হবে তা নির্ধারণ করবে এখানে। এটা হলো, তাহলে এই কাজগুলো কার কাজ? সার্চ ইঞ্জিন বোটের কাজ। তারপরে আরেকটি টার্ম, সেটা হলো কি? robots.txt। এটা মূলত একটা ফাইল। এই ফাইলটা আমাদের যে ওয়েবসাইট আছে তার রুট ডিরেক্টরিতে থাকে, এবং এটা সার্চ ইঞ্জিন বোর্ডকে বলে দেয় কোন পেজ ক্রল করা যাবে আর কোন পেজ যাবে না। অর্থাৎ সে অনেকটা ট্রাফিকের মতো কাজ করে, যে অনেকগুলা পেজ রয়েছে, কোন পেজে যাওয়া উচিত হবে, কোন পেজে যাওয়া উচিত হবে না, সেটা সার্চ ইঞ্জিন বোর্ডকে সে জানিয়ে দেয়। এটাই হলো এই পেজের কাজ। এইটা একটা টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলের ভিতরে এই ধরনের তথ্যগুলো থাকে, যে কোন পেজ রেস্ট্রিক্টেড, কোন পেজে যাওয়া যাবে, কোন পেজে যাওয়া যাবে না। যেমন এখানে বলা হচ্ছে যে এই যে এইটা মূলত এমন লোকেশনে থাকে যে আমার ওয়েবসাইটের ঠিকানা যদি এটা হয়
তাহলে এটার পরে আমি এই এক্সটেনশন দিয়ে সার্চ দিলে এই পেজের তথ্য আমি পাবো। এখন এই পেজের দরকার কেন, এখানে স্পেশালি বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় পেজ স্ক্রল হওয়া বন্ধ করবে, অর্থাৎ অপ্রয়োজনীয় পেজে গিয়ে তথ্য সংগ্রহ করার দরকার নাই। সার্ভারের লোড কমাবে, সেনসিটিভ বা ডুপ্লিকেট পেজ লুকাতে সহযোগিতা করবে, ক্রল বাজেট নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ যেহেতু সময় কম লাগবে অথবা ক্রলিং এর বাজেট কম, এটার কথাই বলা হচ্ছে। সার্চ ইঞ্জিন যেমন গুগল এর বট মানে গুগল বট রোবট ডট টিএক্সটি নির্দেশনা অনুযায়ী কাজ করে। তারপরে আরেকটি টার্ম, সেটা হলো কি ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএলটা কি, যে অনেক সময় এরকম হয় যে একাধিক ইউআরএল থাকে, সেম তথ্যের একাধিক ইউআরএল থাকে, সেই ক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যার সমাধান করে এই ক্যানোনিক্যাল ইউআরএল এর মাধ্যমে। তো এটা মূলত কি, এটি একটি ওয়েব পেজের মূল প্রিফার্ড ইউআরএল, এটা যা সার্চ ইঞ্জিনকে বলে দেয় যে এই পেজটি একই কন্টেন্টের মধ্যে অথরিটি রাখে, তাই এটি ইন্ডেক্স করুন। অর্থাৎ এটা যদি এই ইউআরএল বলে দেয় যে এইটাই মূল পেজ এবং এইটাই মানে ওই কন্টেন্টটার অথরিটি রাখে, অতএব এটাকেই ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করার জন্য বোর্ডকে বলে দেয়। এটি মূলত ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যা কমাতে ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ দিছে, যদি এরকম হয় যে example.com/page, আবার example.page রেফারেন্স ফেসবুক, আবার এটার শেষে আবার www.example.com পেজ, একই ধরনের এই তিনটা লিঙ্কের একই ধরনের কন্টেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে গুগলে এই সব ইউআরএল আলাদা পেজ হিসেবে গণ্য হতে পারে, এখন যদি ক্যানোনিক্যাল ইউআরএল দিয়ে নির্দেশ দিলে গুগল শুধু একটি মূল ইউআরএল ইন্ডেক্স করবে। সেই ক্ষেত্রে কিভাবে, সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে আমাদের লিঙ্কে রিলের মধ্যে আমরা দিব ক্যানোনিক্যাল, এই কথাটা থাকলে বোঝা গেল যে এটাই মূল ইউআরএল, অর্থাৎ এটাই এই যে এখানে example.com/page, এটাই তখন ওই তিনটা পেজের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, যেহেতু এখানে রেলের মধ্যে লেখা আছে ক্যানোনিক্যাল। তারপরে যেটা আসে সেটা হলো যে আমাদের এসএসএল এটা সেট আপ থাকতে হবে। এসএসএল সম্বন্ধে আগেও বলা হয়েছে যে এসএসএল মানে হলো সিকিউরিটি সকেট লেয়ার, হলো একটি সিকিউরিটি প্রোটোকল যা ওয়েবসাইট বা ভিজিটরের ব্রাউজারের মধ্যে একটা এনক্রিপশন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা যে ওয়েব ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে যাবে, সেই ব্রাউজারে যখন ডাটাগুলো যাবে তখন এনক্রিপ্ট হয়ে যাবে যদি এসএসএল সেট আপ করা থাকে। অর্থাৎ এসএসএল এর ব্যাপারে সিকিউরিটিতে আলাপ করা হয়েছে, ওয়েবসাইট সিকিউরিটিতে। তো এটা যদি ইনস্টল করা হয় তাহলে কি হয়, যা ওয়েবসাইট এবং ভিজিটরের ব্রাউজারের মধ্যে তথ্যের একটা এনক্রিপশন পাঠায়, অর্থাৎ মূল তথ্য না পাঠিয়ে এনক্রিপ্টেড তথ্য পাঠায়, যাতে করে হ্যাক না হয়। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, আমরা বুঝতে পারবো যে এইচটিটিপির পরে এস থাকলে আমার এটা অবশ্যই এসএসএল সার্টিফাইড, এইভাবে আমরা বুঝতে পারবো। তারপরে আমাদের ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে। মোবাইল ফ্রেন্ডলি মানে কি, যে ওয়েবসাইটটা যেই ধরনের ডিভাইসই হোক না কেন সেই ডিভাইসে যেন সুন্দরভাবে সেটাকে অ্যাক্সেস করা যায়, ব্রাউজ করা যায়, প্রত্যেকটা পেজে যাওয়া যায়। যদি এরকম হয় যে মোবাইল ফ্রেন্ডলি হয়, তাহলে মোবাইল ডিভাইসে সেটাকে স্বাচ্ছন্দ্যে ভিজিট করা যাবে এবং সেই ক্ষেত্রে কি হবে যে বেশি বেশি ভিজিটর ট্রাফিক বাড়বে। কারণ হলো মোবাইলে আজকাল বেশিরভাগই
বেশিরভাগ ইউজারই মোবাইল ইউজ করে, আর মোবাইলে যদি সেই ফ্যাসিলিটি থাকে তাহলে সহজে মোবাইল দিয়ে অ্যাক্সেস করে সেটাকে কাজে লাগাতে পারবে। এই জন্য এতে করে কি হবে, মোবাইলের ভিজিটর বাড়বে। তো ছোট স্ক্রিনে পড়া এবং ক্রল এবং ক্লিক সহজ করে করা যাবে, কারণ যদি মোবাইল ফ্রেন্ডলি হয়, অর্থাৎ যেটাকে বলে রেসপন্সিভ রেসপন্সিভ ওয়েবসাইট হলে সহজেই এই কাজটা করা যায়। তাহলে আজকে আমরা অনেকগুলা টপিকস নিয়ে আলোচনা করলাম, সেইগুলো সবই মূলত অন পেজ এসইও। তো এইগুলা সম্পূর্ণ আলাপই থিওরিটিক্যাল আলাপ। এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্লাগ ইন কীভাবে ইনস্টল করতে হয় এবং অফ পেজ এর যে বিভিন্ন ধরনের টার্মসগুলো রয়েছে সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব, যেমন ব্যাক লিঙ্ক, সোশ্যাল সিগন্যাল, এইগুলা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমি আরেকটু কথা বলে নিই। এখানে আমাদের যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, অবশ্যই জানতে হবে যে এসইও করার জন্য ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করে। তো এর কথার ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে কথা হয়ে গেছে, যেমন এখানে বলছে অল ইন ওয়াল এসইও, তারপরে ইয়স্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও, এগুলোর আলোচনা হয়েছে। তারপরে এখানে অন পেজ এসইওর কৌশলের কথা বলা হয়েছে, কিওয়ার্ড আমি কিভাবে ইউজ করব। তারপর কন্টেন্টের মধ্যে H1 H2 অবশ্যই থাকতে হবে, ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে হবে লেখার সময়। পোস্টগুলো আমরা যখন লিখবো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখবো। পুরনো পোস্টগুলোকে আপডেট করে রাখতে হবে, এটা র্যাঙ্কিংয়ের জন্য ভালো। তারপরে ইন্টারনাল লিঙ্কিং মানে হলো এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার যে ব্যবস্থা সেটা থাকতে হবে। তারপরে টেকনিক্যাল এসইওর কথা আলোচনা করা হয়েছে, যেমন XML সাইট ম্যাপ, যেটা থেকে সহজেই কি করতে পারে, সার্চ ইঞ্জিন বোর্ড সহজেই স্ক্রল করা, ইন্ডেক্সিং করা এবং র্যাঙ্কিং করতে পারে, যেটার মধ্যে কি থাকে, একটা XML ফরম্যাটে ওয়েবসাইটের পেজগুলার তথ্য থাকে। তারপরে ক্যানোনিক্যাল ইউআরএল, অর্থাৎ অনেকগুলা পেজের একই ধরনের তথ্যবহুল পেজ, সেটা থেকে মূল পেজটাকে আলাদা করার জন্য ক্যানোনিক্যাল ইউআরএল ব্যবহার করার কথা বলা হয়েছিল, এখানে আলোচনা করেছি আমরা। তারপরে কি স্কিমা মার্কআপ করা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তার কি robots.txt, এটার কথা আলোচনা করা হয়েছে, robot.txt-র কথা আলোচনা করা হয়েছে। তারপরে ওয়েবসাইটের স্পিড এবং পারফরমেন্স। এখন কথা হলো যে আমরা যদি এসইওর গাইডলাইন ফলো করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্পিডও বাড়ে, পারফরমেন্সও বাড়ে। যেমন এই যে ইমেজে যদি অল্টার টেক ব্যবহার করি তাহলে হয়তো দেখা যাবে যে ইমেজ অপটিমাইজেশন করুন, সেক্ষেত্রে কম সাইজ এবং অল্টার টেক্সট ব্যবহার করতে বলা হয়েছে, এই ধরনের কিছু। তারপরে অ্যানালিটিক্স টুলস, যেমন অ্যানালিটিক্স টুল ও ট্র্যাকিং টুল ব্যবহার করা, যেমন এখানে বলা হয়েছে গুগল সার্চ কনসোল, যেটা কি করে সার্চ ইঞ্জিনে যেটাকে আমার সাইটটা কেমন, তার পারফরমেন্স কীরকম, এগুলা এসইওটা মূলত এই কনসোলের মাধ্যমে নির্ধারণ করা হয়। গুগল অ্যানালিটিক্স, এটা মূলত ওয়েবসাইটের ইন্টারনালি সে পারফরমেন্সকে অ্যানালাইসিস করে। তো তারপরে আলটিমেট ওয়ার্ডপ্রেস এসইও স্টেপ বাই স্টেপ, এই যে জিনিসগুলা এসইও করতে গেলে কি কি কাজ করতে হবে তার একটা সামারি বলি। যে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সঠিক কিওয়ার্ড রিসার্চ করুন, অর্থাৎ কিওয়ার্ড ব্যবহার করে আমার পোস্ট এবং পেজের কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে প্রতিটি পোস্টে এসইও টাইটেল এবং মেটা ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে। তারপরে ইমেজে অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে হবে, নিয়মিত কন্টেন্ট আপডেট করতে হবে। তো এইখানে ফাইনালি যেটা বলা হয়েছে যে আমরা প্লাগইন ব্যবহার করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে কোনো একটি প্লাগইন ব্যবহার করতে হবে। একাধিক প্লাগইন ব্যবহার করলে অনেক সময় কনফ্লিক্ট হয় এবং মেনটেন করা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা প্লাগইন ব্যবহার করব।
তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যাথ র্যাঙ্ক যেটা ম্যাথ র্যাঙ্কে এটা পুরাটাই ফ্রি এবং এখানে এডিশনাল অনেক কিছুই রয়েছে। তো এই হলো আমাদের আজকের এসইওর রিলেটেড থিওরিটিক্যাল আলোচনা। পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা হয় এবং র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে কিভাবে পোস্ট এবং পেজের এসইও করা হয়। সে নাগাদ সবাই ভালো থেকো।